আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, হাসনাত আব্দুল্লাহ এবং এই সমন্বয়কদের আরেকটি মনে করুন গোপন একটি তথ্য ফাঁস করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার মুফাজ্জল ইসলাম ভাইয়ের। আমি বলবো যে অবশ্যই আপনারা বক্তব্যটি একদম নিখুঁত ভাবে শোনার চেষ্টা করবেন। শুধু এটাই না, আপনাদের মূল্যবান সময়টা আমার মনে হয় যে একটু ব্যয় করে হলেও এই সম্পূর্ণ বক্তব্যটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি শোনাটা, যে এদের আসলে পিছনে মাস্টার মাইন্ড বা এদের আসলে মূল আপনার লক্ষ্যটা কি। চলুন তাহলে শুরু করি। হাসনাত আব্দুল্লাহ ঝাইরা কাশো। আমি কয়েকদিন আগে প্রশ্ন তুলেছিলাম যে এই যে সমন্বয়কারীরা তাদের ছাত্রত্বের রেকর্ডটা কি, তাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের রেকর্ডটা কি, তাদের রেজাল্ট কি, এবং তারা কবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, কবে পাশ করেছে, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়কারী আছে তাদের এন্ট্রি কবে, এক্সিট কবে, বা তারা এখন বর্তমান ছাত্রদের অবস্থা কি। হাসনাত আব্দুল্লাহ বলছে যে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। তো এই সব কিছুর ঊর্ধ্বে আমি ছাত্র। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি। মাস্টার্স ছিল আমার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং হচ্ছে যে কারিকুলাম ডিজাইন, কোর্স আউটলাইন ডিজাইন, এবং হচ্ছে কীভাবে এই বিষয়গুলোর সাথে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ হয়েছে একাডেমিক জীবনে, এবং হচ্ছে আমরা বুঝলাম। কিন্তু আমার প্রশ্নটা সেটা ছিল না। প্রশ্ন ছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে সমন্বয়কারীরা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, আসিম মাহমুদ, এরা কবে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকেছিল আর কবে তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, অথবা তারা এখনো ছাত্র আছে কিনা, এই বিষয়গুলো আমার জানা দরকার আছে। যদি তারা ছাত্র না থেকে থাকে, যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কেন দিয়েছে ছাত্রদের? সে ছাত্রদের সময় নষ্ট কেন করেছে? সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে রাজনীতি করার অধিকার তাকে কে দিয়েছে? আন্দোলন করার অধিকার তাকে কে দিয়েছে? কারণ এক্স স্টুডেন্ট ইজ এক্স স্টুডেন্ট। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে। এটা জানার অনেক কারণ আছে, জানতে চাওয়ার কারণ হচ্ছে, যদি সে ছাত্রত্ব না থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ছাত্রদেরকে উস্কে দিয়ে থাকে কোনো আন্দোলনে, দ্যাট ওয়াজ রং। যারা ছাত্রদল, ছাত্রলীগ, অনেকেই, তারা আমি বলেছি আপনাদেরকে, তারা অনেকে ছাত্রত্ব না থাকলেও ছাত্রদলের নেতা হয়ে বসেছিল। সেটা ঢাকা ইউনিভার্সিটির বাইরে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে বিভিন্ন মুভমেন্টে নিতে হলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রত্ব থাকাকালীন অবস্থায় করতে হবে। আরেকটা বিষয় জানার দরকার আছে, সেটা হচ্ছে এই যে সমন্বয়কারীরা, এরা কি বারবার ড্রপ দিয়েছে কিনা। কারণ অনেকের রেকর্ড আমার কাছে আছে যারা ছাত্র চলাকালীন অবস্থায় বারবার ড্রপ দিয়েছে, এবং তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকেই এই আন্দোলনের ধারাবাহিকতায় জড়িত ছিল। আমরা দেখেছি যে শিবিরও ছাত্রলীগের মুখোশ পরে তারা এই সমন্বয়কারীদের মধ্যে মিশেছিল। আবার পরে দেখা যাচ্ছে তারা যে শিবির, এটা তারা মুখোশ করে বেরিয়ে এসেছে। এখানে হিজবুত তাহরীরের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও হিজবুত তাহরীর পেনেট্রেট করেছে প্রমাণ আমরা অনেক পাচ্ছি। কারণ এই যে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব, বিভিন্ন যৌথ বাহিনী বলেন আর যত বাহিনী বলেন, এরা বিভিন্ন সময় এই যে হিজবুত তাহরীরদের যখন অ্যারেস্ট করা হয়েছে, তাদের কেসের ব্যাপারে সাক্ষ্য দিতে আসার কথা ছিল, তারা আসেনি, একবার আসেনি। এরকম বহু প্রমাণ আছে। এদের সাথে যারা কিনা সমন্বয়কারী নাম দিয়েছে, নিজেদেরকে আন্দোলনকারী নাম দিয়েছে, এবং তাদের নিজেদেরকে আবার বিভিন্ন টুকরো করেছে, এই গণ অধিকার, এইটা সেইটা, বিভিন্ন নামে তারা নিজেদেরকে পরিচিত করাচ্ছে। অনেকে আবার শিবির থেকে দল ছুট হয়ে আরেকটি দল করেছে, আসলে তারা শিবির। এরকম পরিকল্পনা গত বেশ কয়েক বছর ধরে চলে আসছে। তাই আমার জানার প্রয়োজন আছে যে এরা কবে থেকে ছাত্রত্ব হারিয়েছে বা ছাত্রত্ব শেষ করেছে, বা কবে ছাত্র ছিল এবং কতদিন ধরে তারা পড়াশোনা করছে ইউনিভার্সিটি লেভেলে, এবং তারা তাদের আন্দোলনের রেকর্ডটা কি। এটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও প্রযোজ্য, সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন আমাদের ঢাকা যে সিটি কলেজটি একেবারে হিজবুত তাহরীর পেরে ঢুকে গেছে। সেখানে শিক্ষকদের ভিতরে হিজবুত তাহরীর ঢুকেছে, এবং তারা সেই শিক্ষকরা আবার আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে তারা ওই যে মোল্লা আব্বাসী সহ গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আসলে তারা খেলাফতি আলোচনা সেখানে চালিয়েছে। এরকম বহু প্রমাণ আমাদের কাছে আছে, যে বিষয়ে আপনাদেরকে বোর করার আমার প্রয়োজন নেই। তবে এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর প্রয়োজন। এই প্রশ্নগুলোর উত্তরেই আপনারা বুঝে যাবেন যে এই ছাত্রগুলিকে এক্সটার্নাল পলিটিক্যাল ফোর্স ইনফ্লুয়েন্স করেছে, এবং তারা এখন
উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাই রাজনীতি করতে পারবে না। এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রে ছাত্রতা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ইনফ্লুয়েন্স করেছে, অথবা বহু বছর থেকে ইনফ্লুয়েন্স করেছে, গ্যাপ দিয়ে ড্রপ দিয়ে ছাত্রতাকে সামহাও দীর্ঘায়িত করে অন্য সাবজেক্টে ঢুকে কীভাবেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রতা ধরে রাখার চেষ্টা করেছে। এদের লেখাপড়ার স্ট্যান্ডার্ড নিয়েও আমার প্রশ্ন আছে। এরা ঢাকা ইউনিভার্সিটিতে যেমন ছাত্ররা জাতীয় রাজনীতি বন্ধ করতে চায়, মূল কারণ হচ্ছে পড়ালেখার অজুহাত দিচ্ছে তারা, কিন্তু তারা নিজেরা পড়ালেখায় কতখানি ভালো। যেমন ধরুন আসিম মাহমুদ তো ভাষার উপরে পড়াশোনা করেছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখনও করছে কিনা, করলে সে এখন উপদেষ্টা হয়ে বসে থাকে কীভাবে? বা নাহিদ, সে এখনও ছাত্র থাকলে সে উপদেষ্টা হয় কীভাবে? সে কি ছাত্র আবার উপদেষ্টা, পড়ালেখা সাসপেন্ড করেছে আবার, এবং ভাষা পড়তে গিয়ে সে ইংরেজিতে 2 লাইন বলতে পারে না সাংবাদিকদের সাথে বা বিদেশি ডেলিগেটদের সাথে। কী অবস্থা, কী চাঁদের মেধার অবস্থা! তাই এই বিষয়গুলো আমার জানা দরকার আছে যে আসিফ মাহমুদ এবং যারা যেমন ধরুন নাহিদ, ওরা যেহেতু উপদেষ্টা মণ্ডলীতে, তো নিশ্চয়ই তারা ছাত্র নেই। তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা সাসপেন্ড করে নিশ্চয়ই সে উপদেষ্টা হয়নি। তাহলে তো ছাত্র তো কবে গেছে? তাহলে সে নেতৃত্ব দেওয়ার সময় কি ছাত্র ছিল না? ছাত্র না থাকলে সে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সে বিভিন্ন সময় উস্কেছে? হাসনাত আব্দুল্লাহ কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে উস্কেছে? বরঞ্চ তারা অন্যায় করেছে এবং তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারা ছাত্র, কারা ছাত্র ছিল এবং তারা কেন করেছে, কাদের দ্বারা মোটিভেটেড হয়েছে, কোন রাজনৈতিক গ্রুপ দ্বারা মোটিভেটেড হয়েছে, সেটা জানা দরকার আছে। আমি মনে করি এই পুরো আন্দোলনটার পেছনে ইসলামী মৌলবাদী শক্তি কাজ করেছে এবং তারা একসাথে করে কাজ করেছে। হিজবুত তাহরির, জামাত, ইভেন কি চরমনায়, কারণ চরমনায় কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দখল করার জন্য যে মৌলবীরা দখল করবে মানে থ্রেট দিয়েছিল, আমাদের অনেকের মনে আছে। ঢাকা ইউনিভার্সিটি মানে এক ইতিহাস। যারা আপনারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদেরকে প্রথম জানতে হবে ইউনিভার্সিটি কিভাবে সৃষ্টি হয়েছে, প্রস্তাবক কারা ছিল, জমিদাতা কারা ছিল, এর ভিত্তি কি ছিল। আসুন ইসলামকে নিয়ে সামনে কদম বাড়াই। আমার মূল পরিচয় ইসলাম। আমার শেষ কথা হলো এই, আমরা যারা আল্লাহকে মানি তারা আমরা মনে করি এই জগৎই শেষ না, এই জগৎ শেষ না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমাদের খালেক আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা কে? ডারউইনের থিওরি অনুযায়ী আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। এই ডারউইনের এক পচা গান্দা অযৌক্তিক একটা থিওরি আমাদের মাথার মধ্যে ঢুকাবার জন্য চেষ্টা করছে। দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস। আমরা বলি আমাদের আদি উৎস আদম, আর তারা বলছে আমাদের আদি উৎস বানর। ইভলিউশনের অর্থ কমন অ্যানসেস্টর বলতে কি বুঝে? মানুষ যে বানর থেকে আসেনি, এই সামান্যতম জ্ঞান যার নেই, সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভলিউশন সম্পর্কে বলতে চায়, তার যা ফলাফল হয় আর কি। ঢাকা ইউনিভার্সিটির প্রথমে ছিল সেই নেম প্লেনের মধ্যে, ফলকের মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আজকে সেখানে সেটা নাই, কেন থাকবে না? কে উঠিয়ে দিয়েছে? মুসলিম হল, সেখানে সাম্প্রদায়িকদের ঘ্রাণ পায়, কিন্তু জগন্নাথের মধ্যে সাম্প্রদায়িকের ঘ্রাণ পায়। আজকে আমরা যে সংস্কৃতি আবিষ্কার করছি, উজু ছাড়া, গোসল ছাড়া, মুখ ধোয়া ছাড়া, ফুল দেয়া আবিষ্কার করে সংস্কৃতি কাদের? পাক পবিত্র থাকবে না, উজু থাকবে না, গোসল থাকবে না, নাঙ্গা পায়ে শ্রদ্ধা নিবেদন করতে হবে। এই সংস্কৃতি কোথার থেকে আসছে? তাই হাসান আব্দুল্লাহ, যতই তুমি বাইম মাসের মতো প্যাট করো আর কুসলাও, তোমার রেকর্ড এবং তোমাদের রেকর্ড আমরা বের করবই। উইল গেট ডাউন টু দ্য বটম অফ দিস। অলরেডি কিছু প্রকাশ করেছি, গন্ধ পাচ্ছি, বাট এর ভিতরে আরও কিছু গন্ধ আছে। তাই আপনারা যখন দেখবেন যে আসিফ মাহমুদকে বা সরকারকে, ডক্টর ইউনূসকে সমালোচনা করছে আরেকটি, ওদেরই থেকে ভেঙে যাওয়া আরেকটি গ্রুপ, বা এই যে এমনকি ভিপি নূর, ও দেখা যাবে যে আপনার ওই যে তাজুলকে সমালোচনা করলো, আবার পরে তাজুলকে কি আবার বুকে জড়ায় তুললো, এই যে বিষয়গুলো, এগুলো সবই হচ্ছে এদের বহু রূপ। এর ভেতরে
কিছু সিক্রেট কোঅর্ডিনেশনের কাজ হয়েছে, যেটা হাসিনা সরকার ডিটেক্ট করতে পারেনি। এই সিক্রেট কোঅর্ডিনেশনটা কীভাবে হয়েছে সেটা একদিন আমাদেরকে বের করতেই হবে। আরেকটি বিষয়, সোহেল তাজের বোন শারমিন, উনি বিভিন্নভাবে চেষ্টা করছেন যে বঙ্গবন্ধুকে খাটো করে নিয়ে আসতে এবং তার নিজের বাবাকে বঙ্গবন্ধুর চেয়েও পারলেও উপরে তুলে ধরতে। এই যে তাজ পরিবার, মানে তাজউদ্দিন আহমেদের পরিবার, এদের ভেতরেও আমি কিছু ইসলামী মৌলবাদীদের খুশি করার বা তাদের সঙ্গে সামহাউ লিয়াজি মেনটেন করার কিছু গন্ধ পাচ্ছি, আভাস পাচ্ছি। যেমন শারমিন, উনি একটি বই লিখেছেন নেতা ও পিতা। এই নেতা এবং পিতা বইটি যথেষ্ট আনন্দ দিয়েছে, খুশি করেছে জামাতে ইসলামকে। জামাতে ইসলাম তো বঙ্গবন্ধুর আত্মজীবনী তাদের ওয়েবসাইটে নেয়নি। তারা তো এমন কোনো নেতার, বিএনপির বা আওয়ামী লীগের নেতার বই তাদের ওখানে তারা বিনা পয়সা পড়তে সুযোগ করে দেয়নি। কিন্তু জামাত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইটে তাজউদ্দিন আহমেদের এই মেয়ে শারমিনের বই নেতা এবং পিতা বিনা পয়সায় আপনি অনলাইনে পড়তে পারছেন। কারণ কি? কারণ স্বাধীনতার যে সংগ্রামের নেতা আমাদের বঙ্গবন্ধুকে ছোট করা হচ্ছে এবং সামহাও এটা কোনো না কোনোভাবে জামাতের উদ্দেশ্য, পারপাস সার্ভ করছে। এই সমন্বয়কারীদেরই বিভিন্ন রূপের মতো আমেরিকা এবং ইউরোপে জামাতের বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে ছড়িয়েছে। এর ভিতরে একটি হচ্ছে আমেরিকার ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা। এই গ্রুপের সাথে জড়িত ছিলেন, একেবারে এটার শীর্ষে ছিলেন এক সময় আশরাফুজ্জামান, যিনি 1971 সালে কমের পক্ষে 18টি খুনের দায়ে উনি দণ্ডিত আসামি। এই ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকার আশরাফুজ্জামানের ক্লোজ সার্কেলের সাথেও শারমিনের আসলে ঘনিষ্ঠতা আছে বলে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এসব কিছুই আমাদেরকে শঙ্কিত করে। জামাতের ওয়েবসাইটে যদি তাজউদ্দিন সাহেবের মেয়ের বই পাওয়া যায়, অবশ্যই ব্যাপারটা চিন্তা। তাই এই যে সিক্রেট কোঅর্ডিনেশন যেটা হয়েছে বহুদিন ধরে, তার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন, যা শেখ হাসিনা সরকার সম্পূর্ণ বিফল হওয়ার কারণেই বাংলাদেশে আজকে ইসলামী মৌলবাদী তার চাঙ্গা হয়ে উঠেছে। তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশের সংবিধান থেকে এই যে ধর্মনিরপেক্ষতা, এটাকে সরিয়ে দেওয়া, এটাকে মুছে দেওয়া, বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করা এবং বিভিন্নভাবে অনন্যতাদেরকে সম্মান দেখানোর নামে, যেটা দেখানো উচিত কিন্তু সেই দেখানোর অজুহাতে বঙ্গবন্ধুকে ছোট করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ছোট করে, এটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। কারণ তারা এটাকে নতুন একটি স্বাধীনতা যদি বলে, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনকে নতুন স্বাধীনতা বলে এস্টাবলিশ করতে পারে এবং 1971-এর যে সকল অর্জন, সে সব কিছুকে তারা ছাপিয়ে নতুন স্বাধীনতার নামে একটি পরিকল্পনা হাতে নিয়েছে, সেটাতে তারা সফল হবে, সেটাই তাদের পরিকল্পনা। আচ্ছা শুনেন, আপনারা তো ভাই শুনলেন, এখন এই স্টুডেন্ট বা এই সমন্বয়করা তারা চাচ্ছে কি জানেন? তারা চাচ্ছে যে তারা একটি সরকার গঠন করবে, আওয়ামী লীগ আর বিএনপিকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবে। গতকালকে জাতির উদ্দেশ্যে কিন্তু ভাষণ দেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না? সেই ভাষণে তিনি কি বলেন, যে মূল ভাষণটা, সেটার আপনার মূল যে কারণটা ছিল আপনার ইলেকশন, তাই না, যে নির্বাচন কবে হবে। কিন্তু তিনি বলেন যে 5 থেকে 6 মাসের ভিতরে আমরা নির্বাচন কাজ কি স্বয়ংসম্পূর্ণ এখন শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। কিন্তু যখন নাকি এই ঘোষণাটা দেয়, ঠিক তখন এই সমন্বয়কারীরা বা ছাত্ররা, যারা নাকি আপনার শিবির এবং হিজবুত তাহরির দল, তারা মনে করো রাস্তায় নেমে আসে রাতে, যে না, এখন নির্বাচন দেওয়া যাবে না, আমরা এখন নির্বাচন মানি না। বাংলাদেশের প্রায় 1.5 থেকে 2 কোটি যে স্টুডেন্ট, তারা বর্তমান নির্বাচন চায় না। আমার কথা হচ্ছে, তোমার আব্বাই কি যায় জিজ্ঞাসা প্রতিটি স্টুডেন্টকে যে তারা এখন নির্বাচন চায় না? নাকি তোমার দাদাই কবর থেকে, আল্লাহু আলাম, আল্লাহ তো মাফ করো, নাকি কবর থেকে উঠাই তোমার জিজ্ঞাসা বলো? তোমার কোন বাপে জিজ্ঞাসা বলো? আরে ভাই, তোমাদের প্রথম মেন উদ্দেশ্য ছিল কুঠানা মেধা। এখন তোমরা বলতেছো এক লুটপাটকারীরে খেদাইছি, আর এক লুটপাটকারীর কি আমরা ক্ষমতায় আসতে দিব? ইম্পসিবল। বাংলাদেশের মানুষ নতুন জিনিস দেখতে চায়। নতুন জিনিস কি দেখবে? তোমার প্যান্ট খুলে দেখবে?
মুখটা এখন এইভাবে ভাই খারাপ হয়? হ্যাঁ, আওয়ামী লীগ আর বিএনপি কে বাদ দিয়ে তোমরা বর্তমান সরকার গঠন করতেছ। হ্যাঁ, এবং তোমরা এটাও বল, সার্জিস তিনি এটাও বলেন যে অতি দ্রুত একটি নতুন দল আমরা বাংলাদেশের জাতির সামনে আমরা তুলে নিয়ে আসব। তো তোমার কি মনে হয় বাংলাদেশের মানুষ কি তোমাদের একসেপ্ট করবে? আরে ভাই শুধু এটাই না, তখন তো করতো যে কুঠানা মেধা, তোমাদের একটা মিছিলে লক্ষ লক্ষ মানুষ হতো। এখন কতজন মানুষ হয়? বাংলাদেশে 300 আসনের ভিতরে কয়টা আসন পাবা? একটা আসন যদি পাও তারপরও তো মানে কি বলবো ভাই, তোমার তো ওই যে জাদুঘরে মনে করো টানে রাখা দরকার। যদি সমন্বয়কারীরা যদি একটা আসন পায়, 300 আসনের ভিতরে যদি একটা আসন পায়, আর 300 আসনে তোমরা মনে করো করবা না, এত সোজা। নির্বাচন এক জিনিস আর সমন্বয়কারী বা এই বাটপারি হচ্ছে আরেক জিনিস। বাংলাদেশের বর্তমান মানুষ, প্রতিটা মানুষ বুঝে গেছে। যখন ভোট চাইতে যাইবা তখন এইভাবে উত্তম বদ্ধম যখন খাবা তখন একদম তীরের মতো মনে করো সোজা হয়ে যাইবা। 1 সেকেন্ড মনে হয় না সময় লাগবে। বুঝতে পারতেছো বর্তমান তোমাদের অবস্থাটা যেন কিরকম হয়েছে? ম্যাজিক বলের মতো। ম্যাজিক বল, ওই যে ভাই ছোটবেলায় 10 টাকা 15 টাকা দিয়া ভাই ম্যাজিক বল কিনতাম না, যে একটা ট্যাম দিলে আসমানের উপর মনে করি উঠে গেত। ঠিক ওই ম্যাজিক বলটাই যখন নাকি ভেঙে গেত বা ছিঁড়ে গেত তখন কিন্তু আপনার এমনি টেক দিলে উত্তর দিকে যায় না পশ্চিম দিকে যায়, মানে কোথায় যে যাবে তার কোনো আপনার ঠিক ঠিকানা নাই। তো সমন্বয়কারী বা এই উপদেষ্টাদের সেম একই অবস্থা হবে। দেখেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কোনো দোষ নাই। তিনি বাংলাদেশটাকে মনে করেন চিনে না পর্যন্ত ভালোভাবে। তিনি তো ভাই পলিটিক্সের ব্যক্তি না, কিন্তু সমন্বয়কারীরা ঠিকই মনে করেন পলিটিক্স জানে। তারা যে হিজবুত তাহরির দল কিংবা আপনার শিবিরের দল, এটা বর্তমান বাংলাদেশের মানুষের বা বাংলার জাতির বুঝতে আর কিঞ্চিত পরিমাণ বাকি নাই। তোমরা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করতেছো, আর ডক্টর মোহাম্মদ ইউনূসও এই চ্যাংড়া পোলাপানের কথায় মনে করেন এই নাচতে শুরু হয়ে গেছে। শুধু এটাই না, আরেকটা কথা বলতে চাই, আওয়ামী লীগ আর বিএনপি যদি এখন পর্যন্ত এক হয়ে এদের বিরুদ্ধে তোমরা যদি আন্দোলন বা কোনো না করো, জোরালো আন্দোলন গঠন না করো, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির আহেনগা হ্যাঁ আসসালামু আলাইকুম আর ওয়ালাইকুম সালাম দেওয়ার জন্য অপোজিট সাইডে কোনো ব্যক্তি খুঁজে পাবা না। আর বর্তমান বিশেষভাবে যারা নাকি বিএনপির সমর্থক আছেন, আপনারা অনেক ফালাফালি করতেছেন ভাই, দেখতেছি ভাই। হ্যাঁ, আমাদের এলাকায় অনেক দেখতেছি যে তারা তো অলরেডি মানে ক্ষমতা আইসাই পড়ছে, আওয়ামী লীগকে গনতেই আছেন। আরে আওয়ামী লীগের যে 40% যে ভোট, এই ভোট যদি আদার্স কোনো ইয়ের ভিতরে পড়ে, হ্যাঁ তোমরা কি এই জিনিসটা কি তোমরা ভাবছো? তখন কি তোমরা পাস করে আসতে পারবা না, ইম্পসিবল। কেমন? কোনোভাবেই পসিবল না। তাই বলবো এই আপনার স্বপ্ন বাদ দিয়ে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে এই সমন্বয় খেলা বন্ধ করে এদেরকে লাত্তি উষ্টা মেরে চেয়ার থেকে নামিয়ে তারপরে নিজেদের ভিতরে কিভাবে সংস্কার কাজ শেষ করে একটি সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার আনা যায় যেভাবে, সেই কাজটা করো। এতে বাংলাদেশটা ভালো থাকবে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। অন্যথায় যদি সমন্বয়কারীরা থাকে, বাংলাদেশের আইন বলতে তো কোনো শব্দ থাকবেই না। উল্টো মনে করেন কি হয়েছে, এই সমন্বয়কারীরা যদি আপনাকে মার্ডারও করে ফেলে, তারপরও এদের নামে আপনি হাইকোর্টে কন, আপনার সুপ্রিম কোর্টে কন, আদালতে কন, থানায় কন, জেনে মমতা হেনে কন, আপনি কোনো নালিশ বা বিচার বা কোনো কিছুই আপনি পাবেন না। টোটালি স্পষ্ট ভাষায় ভালো। তাহলে এদের বিরুদ্ধে বা আপনারা যদি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেন, শুধু এটাই না, তারা যদি কোনোভাবে ভাই সরকার গঠন করতে বা সফলতা অর্জন করে ফেলে, তাহলে তারা ইতিহাস মুছে ফেলবে, মানে 1971 সাল। শুধু এটাই না, আওয়ামী লীগ আর বিএনপিকে উপরে ফেলে দিবে, মানে তাদের কোনো অস্তিত্ব এই বাংলাদেশের বা বাংলার মাটিতে তারা থাকতে দিবে না, একার না। এখন ভাই আওয়ামী লীগ আর বিএনপি যারা আছেন, আপনারা কি নিজেদের ভিতরে কামড়াকামড়ি করবেন নাকি মিল হয়ে এদের বিরুদ্ধে দাঁড়াবেন, সেটা আপনারা ভালো জানেন। আমি আসলে আর কিছু বলতে চাই না। আমি আর দিন শেষে আরেকটা কথা বলতে চাই, মুফাজ্জল ইসলাম ভাই আপনাকে সেলুট জানাই। আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী বা নেতা পর্যায়ে আছে, যারা নাকি নিরীহ মানুষ,
তাদের সাথে আমরা অবশ্যই আছি। আর আমি আরেকটা কথা বলতে চাই, যারা নাকি আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আছেন, আপনারা বা আপনাদেরকে যদি কেউ নির্যাতন বা অত্যাচার শিকার বা মব জাস্টিসের শিকার আপনারা হয়ে থাকেন, আমার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। প্লিজ অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।